কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো রয়েছো। আজকে আমরা ক্লাস 12-এর আরও একটা টেক্সট পড়া শুরু করব, যার নাম 3 কোয়েশ্চেন্স। এটা পার্ট 1 হবে। বেশ কয়েকটা পার্টে ভেঙে নিয়েছি এই টেক্সটটাকেও, যার ফলে আমারও পড়াতে সুবিধা হয়, তোমাদেরও বুঝতে সুবিধা হয়। প্রত্যেকটা পার্টের লিঙ্ক তুমি ডেসক্রিপশানে পেয়ে যাবে, ফার্স্ট কমেন্টেও পিন করে দেবো যদি তোমার খুঁজতে অসুবিধা হয়। দেখো, তোমার পড়তে খুব ভালো লাগবে, এটাও খুব ইন্টারেস্টিং একটা গল্প। এটা লিখেছেন লিও টলস্টয়। প্রথমে টাইটেল এবং রাইটার সম্পর্কে একটু জেনে নেব, আর প্রথমেই তুমি ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দ্যাটস ইট, আর কিছু চাই না। এই চ্যানেল তোমার জীবন করে দেবে। যদি ইংলিশে তোমার ভীতি থাকে, টেক্সট পড়তে যদি তোমার ভালো না লাগে, বা হয়তো তেমন বলে দেওয়ার মতো কেউ নেই, তাহলে এই চ্যানেলে থরলি তুমি সমস্ত কিছু আলোচনা পেয়ে যাবে এবং এই চ্যানেল তোমার জীবন করে দেবে। আমি আবারও রিপিট করছি। চলো এবার টেক্সটটা শুরু করি। প্রথমে টাইটেল 3 কোয়েশ্চেন্স। 3 মানে 3 এবং কোয়েশ্চেন্স মানে প্রশ্ন। 3টে প্রশ্নের কথা বলা হয়েছে এখানে। লিও টলস্টয় লিখেছেন। লিও টলস্টয় একজন ফেমাস রাশিয়ান একজন অথর, একজন রাইটার। দেখো, ওনার ফুল নেম কাউন্ট লেভ নিকোলায়াভিচ টলস্টয়। এটা বড় নেম। এটা থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ লিও টলস্টয়। তো এটা অবশ্যই মনে রেখো। 1828 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1910 মানে 1828-এ জন্মগ্রহণ করেছিলেন এবং 1910-এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। দেখো, এটা প্রথমে একটু অথর সম্পর্কে জেনে নিই। ওয়াজ এ রাশিয়ান রাইটার অফ ওয়ার্ল্ড ওয়াইড ফেম। একজন রাশিয়ান লেখক ছিলেন, সারা পৃথিবী বিখ্যাত, সারা পৃথিবী জুড়ে তার খ্যাতি ছিল। হিজ নোভেলস আর মার্কড বাই শার্প সাইকোলজিক্যাল ইনসাইটস অ্যান্ড গ্রাফিক ডেসক্রিপশন অফ রিয়ালিটি। তার নোভেলগুলো চেনা যায় কীভাবে? একদম তীক্ষ্ণ সাইকোলজিক্যাল ইনসাইট, মনস্তাত্ত্বিক গভীরতা পাওয়া যায়, তার অন্তর্দৃষ্টি পাওয়া যায় তার নোভেলগুলোর মধ্যে বা তার লেখনীগুলোর মধ্যে। অ্যান্ড গ্রাফিক ডেসক্রিপশন অফ রিয়ালিটি, এবং একদম স্পষ্ট বর্ণনা থাকে বাস্তবের স্পষ্ট বর্ণনা তার নোভেলগুলোই দেখতে পাওয়া যায়। দেখো, হিজ মোস্ট নোটেড ওয়ার্কস আর ওয়ার অ্যান্ড পিস। তার বিখ্যাত কিছু কাজগুলোর উল্লেখ রয়েছে, খুব ইম্পর্টেন্ট, প্রচণ্ড প্রশ্ন পড়ে এগুলো থেকে। ওয়ার অ্যান্ড পিস, এটা 1809-এ পাবলিশ হয়েছিল। তারপরে রয়েছে সেবাস্টোপোল স্কেচেস, এটা 1855-এ পাবলিশ হয়েছিল। এবং অ্যানা কারেনিনা, এটা 1877-এ পাবলিশ হয়েছিল। তো এইটা গেল আমাদের রাইটার সম্পর্কে। এবার দেখো, এই যে গল্পটা রয়েছে সেটা কী নিয়ে, সেটা খুব ছোট্ট করে একটু বলে দিই তোমাকে। এটা পড়ে নিই, তাহলেই তুমি বুঝতে পেরে যাবে। থ্রু দ্য টেল অফ এ জার হু ওয়ান্টেড টু নো দ্য নেচার অফ অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সিল অ্যান্ড অ্যাকশন, টলস্টয় রিভিলস অ্যান ইলুমিনেটিং নোশন অ্যাবাউট দ্য ডিউটিস অফ ম্যান। জার নামে একজনকে পাচ্ছি। টাজার নয় উচ্চারণটা, কিন্তু TSAR, টি আছে বলে টাজার নয় উচ্চারণটা। যেমন সুনামির প্রথমে কি থাকে? TSUNAMI, তবে হয় সুনামি, কিন্তু টুসুনামি হয় না উচ্চারণটা কি হয়? সুনামি। এখানেও তেমন টাজার হচ্ছে না, উচ্চারণটা হচ্ছে জার। জার কাকে বলা হয়? রাশিয়ার রুলারকে, রাশিয়ার রাজাকে বলা হয় জার। তোমরা পড়েছো, যেমন মিশরের রাজাকে কি বলা হয় বলো তো? ফেরাও বলা হয়। তো এইরকম অনেক দেশে, বিভিন্ন দেশে রাজাকে বিভিন্ন রকম নামে রাখা হয়। তো জার রাশিয়ার একজন রাজা, তিনি কি চাইছেন? হু ওয়ান্টেড টু নো দ্য নেচার অফ অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সিল অ্যান্ড অ্যাকশন। সঠিক পরামর্শ এবং সঠিক কাজের প্রকৃতি সম্পর্কে তিনি জানতে চাইছেন। টলস্টয় রিভিলস অ্যান ইলুমিনেটিং নোশন অ্যাবাউট দ্য ডিউটিস অফ ম্যান। এর মাধ্যমে টলস্টয় প্রকাশ করছেন অ্যান ইলুমিনেটিং নোশন মানে ধারণা, ইলুমিনেটিং মানে আলোকিত, জানো তোমরা। অ্যাবাউট দ্য ডিউটিস অফ ম্যান, মানুষের দায়িত্ব সম্পর্কে। দিস সিম্পল টেল ইজ লোডেড উইথ ডিপ থটস অন দ্য ওয়ে হিউম্যান বিইংস শুড কন্ডাক্ট দেয়ার অ্যাকশনস। দিস সিম্পল টেল, এই সহজ সরল গল্পটা, ইজ লোডেড, পরিপূর্ণ রয়েছে, উইথ ডিপ থটস, গভীর চিন্তাভাবনায়। তাহলে অন দ্য ওয়ে হিউম্যান বিইংস শুড কন্ডাক্ট দেয়ার অ্যাকশনস, যে পথে মানুষ তাদের কর্মসম্পন্ন বা কর্ম সম্পাদন করবে। আশা করছি এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। এবার দেখো, পার্ট 1টা শুরু করছি। পার্ট 1-এর তুমি পেজ নাম্বার 54 খুলে নাও, তোমার টেক্সট বইয়ে হাতে একটা পেন্সিল নিয়ে নাও এবং যে ওয়ার্ডগুলো বুঝতে অসুবিধা হবে বা তোমার অজানা রয়েছে সেগুলোকে নোট করে নাও, তাহলে তোমার সুবিধা হবে পরবর্তীকালে। আমার ভিডিও তো রয়েছে, ডিসক্রিপশানটা চেক করে দেখো, সেখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে মানেগুলো একদম লাইন বাই লাইন দিয়ে দেওয়া থাকবে, সেগুলো তোমার অনেক সুবিধা করে দেবে। অন্য টেক্সট বইগুলোতে, অন্য নোট বইগুলোতে দেখি মানে এমনভাবে দেওয়া থাকে যার সাথে রিলেট করতে পারা যায় না, খুবই ভুলভাল মানে দেওয়া থাকে। তো এখানে তুমি একদম প্রকৃত মানেটা পেয়ে যাবে। ওয়েবসাইটটা অবশ্যই ভিজিট করো, দেখো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে কুইজের ব্যবস্থাও থাকবে। আমি জানি না তুমি যখন দেখছো তখনও পর্যন্ত আমি করে উঠতে পেরেছি কি না, কিন্তু তুমি ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটটা বুকমার্ক করে রাখো, দেখো ইন ফিউচার সেখানে খুব সুন্দর সুন্দর কুইজের ব্যবস্থা থাকবে, যেগুলো তোমার পড়াশোনাটাকে আরও এনহ্যান্স করবে, এইটাকে মনে রাখার ক্ষমতাটাকে আরও বাড়াবে। দেখো, এবার পার্ট 1টা শুরু করছি।
আর পড়াতে পড়াতে অ্যাজ ইউজুয়াল আমি সব মানে বলে দেবো, সব কিছু এক্সপ্লেন করে দেবো, তারই সাথে যে শর্ট কোশ্চেন আসতে পারে সেগুলো বলে দেবো। আর পরবর্তীকালে যদি মনে হয় লাইন বাই লাইন কেমন শর্ট কোশ্চেন্স আসতে পারে, কেমন উত্তর হবে, সেগুলো আলাদা ভিডিও বানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটাকে লাইক করে দাও। দ্যাটস ইট। চলো, আর অনেক বকা হয়েছে, এবার পড়া শুরু করি। পার্ট 1। ইট ওয়ান্স অকার্ড টু এ সার্টেন জার দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং। দেখো, এইটুকুর মানেটাকে জেনে নিই। ইট ওয়ান্স অকার্ড, এক সময়, কোনো এক সময় বা কোনো এক সময় উদয় হয়েছিল টু এ সার্টেন জার, একটা জারের মনে। কি মনে উদয় হয়েছিল? দ্যাট, যে ইফ হি নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, তিনি যদি জানতেন সব কিছু শুরু করার সঠিক সময়। রাইট টাইম মানে সঠিক সময়, বিগিন মানে শুরু করা, তো সব কিছু শুরু করার সঠিক সময় যদি তিনি জানতেন। ইফ হি নিউ হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু, লিসেন মানে শোনা, যদি তিনি জানতেন কারা হচ্ছে সঠিক ব্যক্তিরা, সঠিক লোকজনরা যাদের কথা শোনা উচিত। অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এবং কাদের এড়িয়ে যাওয়া উচিত। অ্যান্ড অ্যাবভ অল, এবং সর্বোপরি ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং যদি তিনি সবসময় জানতেন, অলওয়েজ সর্বদা, আর নিউ KNEW এর উচ্চারণটা কি নিউ নয় কিন্তু নিউ দন্তন্যাসী হর্ষ এর উচ্চারণটা হয়। নো KNOW নো, জানো তার পাস্ট টেন্স রয়েছে, এটা নিউ। তাহলে ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, যদি তিনি জানতেন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা করতে হবে, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। হি উড নেভার ফেল, তিনি কখনোই ব্যর্থ হতেন না, ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, যা কিছু তিনি দায়িত্ব গ্রহণ করতেন সেগুলোতে। তাহলে তিনি যদি এই সব প্রশ্নের উত্তর জানতেন, কার কথা শুনতে হবে, কখন একটা কাজ শুরু করতে হবে, সঠিক কাজ কোনটা, এই সমস্ত বিষয়গুলো, তাহলে কোনো কাজ, যা কাজ তিনি শুরু করতেন তাতেই তিনি সফল হতেন। আসলে তো আমরাও হতাম। অ্যাকচুয়াল তো এগুলো তো একদম সৃষ্টির আদি পর্বের প্রশ্ন। আমি কে, আমি কোন ধরনের কাজ করবার জন্য পৃথিবীতে এসেছি, এই ধরনের প্রশ্ন অনেক দিন থেকে চলে আসছে, যুগ যুগ ধরে চলে আসছে। এই রাজার মনেও, এই জারের মনেও, রাশিয়ান যে কিং, রাশিয়ান যিনি রুলার, এই প্রশ্নগুলো এসেছে। দেখো তাহলে জার, হু ইজ জার বা হু ইজ এ জার, এই ধরনের প্রশ্ন পড়ে, এটা বলে দিলাম। দেখো নিচেতেও দেওয়া আছে সম্ভবত, হ্যাঁ, টাইটেল অফ এ রাশিয়ান রুলার, একজন রাশিয়ান রুলার বা রাজার কি, এটা টাইটেল হচ্ছে জার। দেখো তাহলে ফার্স্ট প্যারাগ্রাফটা আমরা শেষ করলাম। আশা করছি তুমি সবটাই বুঝতে পেরেছো। আমি এখনই বলে দিচ্ছি, সমস্ত পড়া পড়তে পড়তে যদি কোথাও তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জিজ্ঞাসা করো। আমি সবসময় আনন্দ পাই তোমাদের কমেন্ট পড়তে এবং তোমাদের কমেন্টের উত্তর দিতে। দেখো, অ্যান্ড দিস থট হ্যাভিং অকার টু হিম, এবং এই চিন্তাটা তার মনে উদয় হওয়াতেই, হি হ্যাড ইট প্রোক্লেমড থ্রু আউট হিজ কিংডম দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড টু এনি ওয়ান হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। খুব বড় একটা সেন্টেন্স, গোটা প্যারাগ্রাফটা একটা সেন্টেন্সে। দেখো, অ্যান্ড দিস থট হ্যাভিং অকার টু হিম, এই চিন্তাটা তার মনে উদয় হওয়ার বা তার কাছে আসার পরই, হি হ্যাড ইট প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম, তিনি তার সারা কিংডম মানে তার সাম্রাজ্য জুড়ে, তার এই যে দেশটা রয়েছে, রাজত্ব যত দূর রয়েছে সব জায়গাটা জুড়ে তিনি ঘোষণা করে দিলেন, অ্যানাউন্স করে দিলেন কি, দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড টু এনি ওয়ান হু উড টিচ হিম, তিনি একটা গ্রেট রিওয়ার্ড, বিশাল বড় রিওয়ার্ড দেবেন, পুরস্কার দেবেন, টু এনি ওয়ান, যে কোনো কাউকে যে তাকে শেখাবে, হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের জন্য সঠিক সময় কোনটা সেটা। অ্যান্ড এবং হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, সব থেকে প্রয়োজনীয় মানুষজন কারা বা কে, অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা সেটা তিনি কিভাবে জানবেন সেটা। এইগুলোর উত্তর যিনি দেবেন তাকে কি একটা গ্রেট রিওয়ার্ড দেওয়া হবে, একটা বড়সড় পুরস্কার দেওয়া হবে। রাজা ঘোষণা করে দিলেন তার সাম্রাজ্য জুড়ে, ঢেড়া পিটিয়ে দিলেন, আর কি যেমন হতো শোনো 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 করে দিয়ে তারপর ঢোল বাজাতো একটুখানি, যেমন গুপি গাইন বাঘাবাইন আমরা দেখতে পেয়েছি, সেই ধরনের আর কি ব্যাপার এখানে হচ্ছে। তাহলে সেকেন্ড প্যারাগ্রাফটাও কমপ্লিট হলো। অ্যান্ড লার্নেড মেন কেম টু দ্য জার, এই ঘটনাটা যাই প্রচার হলো, সারা দেশ জুড়ে যাই প্রচার হয়ে গেছে, সবাই পুরস্কারের লোভে বা রাজার প্রশ্নের উত্তর দেওয়ার লোভে অনেক অনেক জ্ঞানী মানুষ, লার্নেড মেন কেম টু দ্য জার, রাজার কাছে এলেন। বাট দে অল আনসার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি, নানা মুনির নানা মত, নানা দশটার নানা দৃষ্টি, এরকম ব্যাপার থাকে একটা, জানো তোমরা তো। একটা বিষয়ে 10 জন লোক যদি থাকে, তার কাছে যদি কোনো প্রশ্নের উত্তর চাওয়া হয়, কোনো একটা
গুরুগম্ভীর প্রশ্নের যদি উত্তর চাওয়া হয় যে আমাদের অস্তিত্ব কেন, আমরা কেন পৃথিবীতে এসেছি, তাহলে প্রত্যেকে 10 রকম উত্তর দেবে, 10 জনা 10 রকম উত্তর দিয়ে দেবে। এইখানে এরকমই ব্যাপার ঘটছে। তাহলে প্রত্যেকে অল আনসার হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি মানে বিভিন্ন রকমভাবে প্রত্যেকে আলাদা আলাদাভাবে সেই প্রশ্নের উত্তর দিল। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, দেখো এবার 1 2 3 4 ফোর্থ প্যারাগ্রাফটা শুরু করছি। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্নের উত্তর হিসাবে সাম সেইড, কিছুজন বললেন, দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, সঠিক কাজের জন্য সঠিক সময় জানতে, ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, একজন অবশ্যই অঙ্কন করে নেবে, ড্র মানে এঁকে নেওয়া, ইন অ্যাডভান্স আগে থেকেই, এ টেবিল অফ ডেজ মান্থস অ্যান্ড ইয়ার্স, একটা দিন মাস এবং বছরের ছক এঁকে নেবে, মানে কি একটা ক্যালেন্ডার বানিয়ে নেবে, একটা পাঁজি বানিয়ে নেবে একজন অবশ্যই প্রথমে, অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং মাস্ট লিভ অবশ্যই বাস করবেন কি স্ট্রিক্টলি একদম কঠোরভাবে, অ্যাকর্ডিং টু ইট এইটা মেনে, মানে একজন প্রথমে ঠিক করে নিল দিনক্ষণ সব কিছু দেখে নিল, টেবিল এঁকে নিয়ে, টেবিল মানে ছক এঁকে নিয়ে, এবং তারপর কঠোরভাবে সেইগুলোকে মেনে চলবে, তবেই তিনি জানতে পারবেন প্রত্যেকটা কাজের জন্য সঠিক সময় কোনটা। অনলি দাস সেইড দে, এইভাবেই শুধুমাত্র এইভাবেই সেইড দে তারা বলল, কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, সব কিছু করা যাবে, সব কিছু করা সম্ভব হবে অ্যাট ইটস প্রপার টাইম, তার সঠিক সময়। ভাবো এই উত্তরটা পাওয়া গেল। আদার্স ডিক্লেয়ার্ড, অন্যান্য যারা রয়েছে তারা ঘোষণা করলো, দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব, টু ডিসাইড মানে স্থির করা, বিফোর হ্যান্ড আগেই, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন প্রত্যেক কাজের জন্য সঠিক সময়টা। তাহলে অন্যান্য ঘোষণা করলো, অন্যান্য যারা রয়েছে তারা ঘোষণা করলো যে ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজের জন্য সঠিক সময় এটা ঘোষণা করা অসম্ভব। বাট দ্যাট নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্বড ইন আইডল পাস্ট টাইম, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন। দেখো এটার মানে এটা বলে দিই, বাট দ্যাট কিন্তু সেটা, নট লেটিং ওয়ানসেলফ টু বি অ্যাবজর্বড ইন দ্য আইডল পাস্ট টাইম, আইডল মানে অলস, পাস্ট টাইম মানে অবসর, অবসরে কি হচ্ছে, তুমি শুয়ে ল্যাথ খাচ্ছ, তাহলে কি তোমার সঠিক সময়টা সঠিক কাজটা সঠিক সময় হবে না, এইখানেই এটা বলা হচ্ছে। দেখো আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। নট লেটিং ওয়ানসেলফ টু বি অ্যাবজর্বড ইন আইডল পাস্ট টাইম, অবসরে নিজেকে শোষিত হতে না দিয়ে, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড, একজনের সবসময় অংশগ্রহণ করা উচিত, টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, সব কিছুতে যা কিছু ঘটে চলেছে, অ্যান্ড দেন এবং তখনই, ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং করা যেটা সব থেকে বেশি নিডফুল মানে প্রয়োজনীয়। তাহলে অলস হয়ে ঘরে শুয়ে না থেকে, ঘরে ল্যাদ না খেয়ে, সবসময় রিলস দেখে ঘন্টার পর ঘন্টা না কাটিয়ে দিয়ে সঠিক কাজটা সঠিক সময়ে শুরু করা যায়, এটা বলা হচ্ছে এখানে। দেখো আরেকবার বলে দিই, লাইনটা হারিয়ে ফেলেছি। Not letting oneself to be absorbed in idle pastimes, one should always attend to all that was going on, and then do what was most needful. দেখো নিজেকে অলস অবসরে শোষিত হতে না দিয়ে একজনা অংশগ্রহণ করতে পারে আশেপাশে যা কিছু ঘটছে সবেতেই, অ্যান্ড দেন এবং তখনই, ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং করতে হবে যা কিছু সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলো, সব থেকে প্রয়োজনীয় সেগুলো। আদার্স এগেইন সেড, এবং অন্যান্যরা আবার বলছে, that however attentive the Tsar might be to what was going on, it was impossible for one man to decide correctly the right time for every action. আবার একদল বলছে কি, একদল বললো তাহলে প্রচণ্ড অ্যাটেন্টিভলি থাকতে হবে, সব কিছু চারিদিকে খেয়াল রাখতে হবে, তবে সঠিক সময়ে সঠিক কাজটা যেটা মনে হবে প্রয়োজন তখনই সেটা করে ফেলতে হবে। আরেকদল কি বলছে, আদার্স এগেইন সেইড দ্যাট, অন্যান্যরা আবার, এগেইন মানে আবার পুনরায়, সেইড দ্যাট বলেছিল, দ্যাট হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি, মানে রাজা বা জার যতই অ্যাটেন্টিভ হোক না কেন, যতই ওয়াচফুল থাকুক না কেন, যতই কেয়ারফুল থাকুন না কেন, টু হোয়াট ওয়াজ গোয়িং অন, আশেপাশে যা হচ্ছে সেইগুলোর প্রতি, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি, একজন মানুষের পক্ষে এটা অসম্ভব। ইম্পসিবল মানে অসম্ভব, পসিবল মানে সম্ভব, প্রেফিক্স বসে গিয়ে ইম্পসিবল হয়ে গেছে। একজন মানুষের পক্ষে অসম্ভব টু ডিসাইড, স্থির করতে, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের জন্য সঠিক সময়। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, কিন্তু হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, তার একজন কাউন্সিল মানে পরিষদ বা দল, অফ ওয়াইজ ম্যান জ্ঞানীগুণী মানুষদের, মানে জ্ঞানীগুণী মানুষদের একটা দল তার থাকা উচিত, হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, যারা
উড হেল্প হিম, তাকে হেল্প করতো, সাহায্য করতো, টু ফিক্স, স্থির করতে, দ্য প্রপার টাইম ফর এভরিথিং, প্রত্যেক কিছুর জন্য সঠিক সময়টা। তাহলে এতটুকু তুমি আশা করছি বুঝতে পেরে গেছো সমস্ত কিছুই। যদি এর মধ্যে তোমার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করো, ভিডিওটিকে লাইক করে দাও, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ডিসক্রিপশানটা চেক করো, দেখো অনেক ইউজফুল লিঙ্কস রয়েছে যেগুলো তোমার অনেক কাজ দেবে। তাহলে পার্ট 2-তে দেখা হচ্ছে তোমার সাথে আবার, ততক্ষণের জন্য হ্যাপি রিডিং।